হাসিনা সরকারের শেষ সময়ে গোপনে ছাপানো হয় ৪১,০০০ কোটি টাকার বেশি, উস্কে দেয় মূল্যস্ফীতি। সাবেক গভর্নরের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ। হাইবর্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। এখনও লাপাত্তা রংপুরের পৌর মেয়র, উপজেলা ও ইউপি চেয়ারম্যান। অভিযোগ, দুর্নীতির কারণেই ফিরছেন না কর্মস্থলে। জনগণ পালায় থাকার জন্য তাদেরকে রায় দেয়নি। দল মত নির্বিশেষে জাতীয় পার্টি বিএনপি কারো অস্তিত্ব ঠিক রাখে নাই। সে কারোই মঙ্গল কখনোই করে নাই। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোয় ঝোড়ো বাতাস ও বৃষ্টি। মাঝ সাগরে আটকা পড়েছে বেশ কিছু ট্রলার ও নৌকা। ভয়াবহ রূপ ধারণ করেছে আফ্রিকার দেশ কঙ্গোয় শনাক্ত হওয়া এমপক্স। পাকিস্তানে ৩ জনের শরীরে সংক্রমণ, দেশ জুড়ে সতর্কতা জারি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নিশ্চিত ছিল না অর্থের উৎস, যোগান নিয়েও ছিল অনিশ্চয়তা। তারপরও বড় করা হয়েছে ব্যয়ের খাত, বড় বড় প্রকল্প হাতে নিয়ে হয়েছে লুটপাট। আর সেই অর্থের যোগান দিতে ঋণ নির্ভর হয় শেখ হাসিনা সরকার। গেল অর্থবছরের শেষ 2 মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকেই গোপনে ছাপিয়ে নেওয়া হয় ৪১,০০০ কোটি টাকার বেশি। তাতে উস্কে যায় মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন, টানাপোড়েন সামলাতে নেওয়া হয়েছে অনৈতিকতার আশ্রয়। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকেও আরও প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। দেশের সকল ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতি দিয়ে আর্থিক ব্যবস্থাপনা সমুন্নত রাখাই এই প্রতিষ্ঠানের মূল কাজ। কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংকই ছিল আগের সরকারের কীর্ণক। ইচ্ছামতো ব্যবহার হয়েছে স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠান। ভালো মন্দ বিবেচনায় না নিয়েই টাকা ছাপিয়ে সরকারের যোগান দিয়েছে এই সংস্থা। গেল অর্থবছরের শেষ 2 মাসে গোপনে সরকারকে ৪১,০০০ কোটি টাকা ছাপিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অথচ বলা হয়েছিল নতুন ঋণ নয়, বরং পরিশোধ করেছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসিগুলো যতটা বেসরকারি খাতকে টার্গেট করে বাস্তবায়িত হয়েছে, তার থেকে উল্টো আমরা দেখেছি যে সরকারি খাতের ঋণ নেবার ক্ষেত্রে সেই মনিটারি পলিসির বাস্তবায়ন আমরা দেখিনি। প্রায়শই যেটা দেখেছি, মুদ্রানীতির কোনো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার কোনো ভূমিকা দেখিনি। 2022-23 অর্থবছরে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ঋণ নেয় প্রায় 1 লাখ কোটি টাকা। বাজারে টাকার যোগান বাড়ায় উস্কে যায় মূল্যস্ফীতি। নিয়মনীতির তোয়াক্কা না করে নিয়ন্ত্রক সংস্থার অনৈতিক এমন অবস্থান বাড়িয়েছে উদ্বেগ। টাকা ছাপাইয়া এটাকে হাই পাওয়ার্ড মানি বলে। হাই পাওয়ার্ড মানি একটা ইকোনমিতে তখনই ইউজ হয় তখন গভর্নমেন্টের ডায়ার নিড হয়ে যায় টাকার জন্য। এখন এক্ষেত্রে নিশ্চয়ই এই ধরনের কাজগুলোর প্রয়োজনীয়তাটা ওই সরকার বা এখন যে সরকার নাই তারা ফিল করেছিলেন বলেই এটা করতে হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই বিল, বন্ড এবং সঞ্চয়পত্র বা অন্য রেভিনিউ দিয়ে এটা আর কাভার করা যাচ্ছিল না। বাংলাদেশ ব্যাংকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। সকল পরামর্শ এবং মতামতকে অগ্রাহ্য করে তিনি নিতেন সিদ্ধান্ত। কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে আর্থিক খাতের একটি পূর্ণ বিবরণী প্রকাশ করা এবং সেখানে উপযুক্তভাবে দেখানো দরকার রয়েছে যে কার কাছে কি পরিমাণে আসলে অর্থ সরবরাহ হয়েছে, কি পরিমাণে সেই জায়গাটিতে অনাদায়ী রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে ডিউ রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে প্রাপ্যতার ক্ষেত্রে অনিশ্চিতি রয়েছে। এবং এই ধরনের একটা পূর্ণাঙ্গ তথ্যপাত্র আমরা মনে করি যে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আসতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের সুনাম ফিরিয়ে আনতে সংস্কার উদ্যোগ দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশন সহ জেলার পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা লাপাত্তা। তারা আত্মগোপনে চলে যাওয়ায় সেখানে সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর বক্তব্য, দুর্নীতি ও অনিয়মের কারণেই অনেক জনপ্রতিনিধি কর্মস্থলে ফেরার নৈতিক মনোবল হারিয়েছেন। শেখ হাসিনা সরকার পতনের পর পেরিয়েছে বেশ কয়েকদিন। আত্মগোপনে বদরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান। লাপাত্তা উপজেলার বিষ্ণুপুর, লোহানীপাড়া ও কুতুবপুর ইউপি চেয়ারম্যানও।
মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান ও 2 ভাইস চেয়ারম্যানও আত্মগোপনে। দেখা নেই চ্যাংমারি, বড় হজরতপুর, দুর্গাপুর, লতিফপুর ও মিলনপুর ইউপি চেয়ারম্যানের। তাদের যে একটা সামাজিক ভিত্তি, এটা তারা অনেক আগে নষ্ট করছে। তারা যে জনবিচ্ছিন্ন, সেই আতঙ্ক থেকে তারা আসছে যে আমরা তো কিছু করিই নাই, এবং অনেকের সাথে অনেক ধরনের ব্যবহার খারাপ করছি। হ্যাঁ, এই কারণে হয়তো তারা নিজে আতঙ্কে ভুগতেছে। পীরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান এলাকায় আছেন, তবে কার্যালয়ে যান না। কুমেদপুর, পাঁচগাছি, কাবিলপুর, চত্রা ও চৈত্রকৈল সহ আরও কয়েকটি ইউপি চেয়ারম্যানরাও তাই। একই চিত্র গঙ্গাচড়ার বড়বিল ও সদর ইউনিয়নেও। সমস্ত ব্যবসায়ী লিডার হলো সেই টুটুল চৌধুরী, এই মেয়র। তো সে কারোই মঙ্গল কখনোই করে নাই। যদি ভয় ভীতু হয়ে পালায় থাকে তাহলে সেটা তাদের নিতান্তই দুর্বলতা। আমি মনে করি জনগণ পালায় থাকার জন্য তাদেরকে রায় দেয়নি। আওয়ামী লীগেরা কতটুকু জ্বলাইছে, দল মত নির্বিশেষে জাতীয় পার্টি বিএনপি কারো অস্তিত্ব ঠিক রাখে নাই। রংপুর সিটি কর্পোরেশনের সবশেষ মাসিক মিটিংয়ে অনুপস্থিত ছিলেন 20, 24, 26 ও 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা। আরও অন্তত 16 কাউন্সিলর সেভাবে অফিস করেন না। এবারের এই পট পরিবর্তন বা আন্দোলন যেটাই বলেন, এইটা থেকে যদি আমাদের মতো জনপ্রতিনিধিরা শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতে যারা এই জায়গাগুলো আসবে তাদেরকে কয়েকবার ভাবতে হবে। গত মাসিক সভায়, পরশুদিনের মাসিক সভায় যারা অনুপস্থিত ছিল, তাদের বিষয়টাও আমরা জানিয়ে স্থানীয় সরকার মিনিস্ট্রিতে আমরা জানাবো। এখন ওখান থেকে কি নির্দেশিকা আসে, তারপরে তার আলোকে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক জানিয়েছেন, জনপ্রতিনিধিদের ব্যাপারে 2টি প্রজ্ঞাপন পেয়েছেন, সে অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কারা কারা দায়িত্ব থাকবে, উপজেলা পরিষদের চেয়ারম্যান না থাকলে তো ইউনোকে দায়িত্ব দিবে। 2টা চিঠি আলাদা আলাদাভাবে আসছে পরিষদ মন্ত্রণালয়। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম, বাড়ছে নাগরিক ভোগান্তি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী কারা, কোথায় বা পেল তারা এসব অস্ত্র? অভিযোগ, এদের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি কুমিল্লাবাসীর। পুলিশের বক্তব্য, জড়িতদের ধরতে এরই মধ্যে কাজ চলছে। কুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ে গেল 3 আগস্টের দৃশ্য। শিক্ষার্থীদের আন্দোলনে অস্ত্রধারীদের গুলিবর্ষণ। পরদিনও একই চিত্র। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় দফায় দফায় শিক্ষার্থীদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কিছু নেতাকর্মীরা আটক করে প্রায় 6 ঘন্টা যাবত আমাকে টর্চার করে, গুলির ভয় দেখা। এই অস্ত্রগুলো আওয়ামী লীগের কিছু দায়িত্ববান লোক আছে, যারা আমাদের 6 আসনের এমপি মহোদয় আকম বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনা, আমাদের কুমিল্লার মেয়র, তাদেরকে অস্ত্র সাপ্লাই করছে, কারণ তাদের ছাড়া তো এটা কোনোভাবে সম্ভব না। তারা কোথায়, আমার প্রশ্ন হচ্ছে এটা, কারণ তাদের এখন আমরা বাতি দিয়ে খুঁজতেছি, দূরবীন দিয়ে খুঁজতেছি, খুঁজে পাওয়া যাইতেছে না। প্রশ্ন উঠেছে, এসব অস্ত্রধারী কারা, কি তাদের পরিচয়? অভিযুক্ত হিসেবে নাম এসেছে মহানগর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাদের। তালিকায় রয়েছে কাউন্সিলররাও। অভিযোগ, তারাই অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছে, শিক্ষার্থীদের উপর চালিয়েছে হামলা, ছুড়েছে গুলি। এতে গুলিবিদ্ধ হয় 150 শতাধিক। আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল, তারা আমাদের উপরে হামলাগুলো করছে, অস্ত্রগুলো তারাই চালাইছে, এবং কি তাদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র আছে। এভাবে আমাদের উপর পৈশাচিক আচরণ করে আমরা কখনোই প্রত্যাশাজনিত ছিল না। আমাদের পাশে তো কোনো যদি শহরের টিচার, আইনজীবী ওনারা যারা ছিল যদি দাঁড়াতো, তাহলে এইভাবে কমপক্ষে ওরা গুলি চালাইতে পারতো না। শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে হামলাকারীরা, তারা সহ এর হুকুমদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। অনেক ভাই এখনো নিখোঁজ, অনেক ভাই হাসপাতালে এখনো কাতরাচ্ছে, অনেক ভাই চোখ হারিয়েছে, অনেক ভাই পা হারিয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কুমিল্লা কোর্টে আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের ধরতে ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কোনো অপারেশনাল কাজ করতে গেলে আর্মির সহায়তা নিয়ে আমরা একসাথে যাই মুভ করে। তো এরকম আশা আমরা অভিযান করছি, তো সবাই তো পড়াতো গা ঢাকা দিছে, এখন পর্যন্ত এরকম আশানুরূপ কোনো ফলাফল নাই, তবে অব্যাহত আছে। নগরবাসীর চাওয়া, দ্রুত ধরা পড়ুক অস্ত্রধারীরা, শান্তি ফিরুক শহরে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
সরকার পতনের খবরে দেশের বিভিন্ন স্থানে চলে হামলা, ভাঙচুর, লুটপাট। বাদ যায়নি কারাগারও। সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালিয়ে বন্দীদের মুক্ত করে বিক্ষুব্ধ জনতা। তবে মজার বিষয় হলো পলাতক কয়েদিরও বেশিরভাগ এরই মধ্যে ফিরে এসেছেন কারাগারে। গেল 5 আগস্ট সরকার পতনের দিনে সাতক্ষীরা জেলা কারাগারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। সংঘর্ষ হয় কারারক্ষীদের সাথে। পালিয়ে যায় 596 বন্দীর মধ্যে 588 জনই। তাদের মধ্যে বেশিরভাগ বন্দী এরই মধ্যে ফিরেও এসেছে। আমরা লকআপে আছি বন্দি, তারপরে এসে থেকে উঠোপাটা ভাঙচুর শুরু করছে, করার পরে তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম। সে লাঠি লোটা দিয়ে এসে আমাদের ওখানে বলে যে আপনাদের মুক্তি করতে আইছি। তা আমি বললাম আমাদের মুক্তি করতে আইছেন, আমরা তো আসলে তো এখানে বন্দি, আমাদের তো কোনো না। দেখো আপনাদেরকে মুক্ত করতে আইছি, তাহলে মুক্ত করার পরে ওরা তালা টুলা ভেঙে পরে সব কিছু বের করে দিছে আমাদের। সেদিন কারাগারের ক্যান্টিন ও রেশনের মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা। বাদ পড়েনি জেলগেটে থাকা দোকানও। কে বা কারো দুষ্কৃতকারীরা এর ভেতরে লীলাই দিয়ে মনে করেন আমার এই দোকানটা ভাঙচুর করে দোকানের ভেতরে রেশনের মাল ক্রয় করি, চাল, ডাল, তেল, চিনি, এমনকি আমার দোকানের যা মালামাল ছিল কিছুই রাখিনি। রেশন ছিল সে বস্তা সব লুট করে নিয়ে গেছে। তারপরে পরবর্তীতে ক্যান্টিন ছিল, ক্যান্টিনে বেশ অনেক টাকার মালামাল ছিল, সেগুলো ভাঙচুর করে সব নিয়ে গেছে। 3-4 হাজার মতো লোক, তাদের হাতে দেশীয় লাঠি ছোটা অস্ত্র ছিল। আমরা প্রথমে সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আমাদের ওই মেন রাস্তার গেট থেকে আমরা তাদেরকে শান্ত করার এবং তাদেরকে বোঝানোর। তারা আমাদের কথা বোঝার কিছু লোক চেষ্টা করছে, কিছু লোক করে নাই। কারা কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখন স্বাভাবিক। পলাতক বাকি বন্দীদের ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। 508 জন বন্দী আমরা এই পর্যন্ত হাতে পাইছি, যারা আইনের প্রতি শ্রদ্ধা জানায় আবার ফিরে আসছে। আর এখনো 80 জন বন্দী আমাদের যারা পলাতক আছে। কারা কর্তৃপক্ষ তাদের ফ্যামিলিদের সাথে অনেকভাবে যোগাযোগের চেষ্টা করছে, ফোনের মাধ্যমে যে কোনো মেসেজ দিয়ে আর কি তাদের আসার জন্য আর কি বলা হয়েছে বারবার। অনেকে আসছে, এখনো অনেকে আসেনি। কারা কর্তৃপক্ষ বলছেন যে সকল আসামিরা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে জেল পলাতক আসামি হিসাবে নতুন একটি মামলা হবে। সেক্ষেত্রে পলাতক আসামিদের কারাগারে ফিরে আসাই উত্তম পন্থা বলছেন জেলার। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে উপকূলীয় এলাকাগুলোয়। সকাল থেকে কক্সবাজার ও চট্টগ্রামে থেমে থেমে হচ্ছে বৃষ্টি, সেই সাথে বইছে ঝোড়ো বাতাস। সাগরে মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলার ও নৌকা ফিরে আসলেও আটকা পড়েছে বেশ কিছু। উত্তাল রূপ ধারণ করেছে সমুদ্র। কক্সবাজারের সমুদ্র সাঁতার কাটতে যেয়ে ডুবে মারা গেছেন একজন। আজ সকালে উদ্ধার হয়েছে তার মরদেহ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, রাজধানী ঢাকা সহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে আলামিন শিকদারের কাছে। আলামিন, চট্টগ্রামে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এখন কি অবস্থা আবহাওয়ার? দেবাশিস, এখনো বৃষ্টি হচ্ছে, তবে সেটি যদি বলতে চাই গতকাল রাত এবং মধ্যরাতে যে ভারী বৃষ্টিপাত হয়েছিল সে তুলনায় অনেক কম। তবে তখন আমরা বাতাসের গতিবেগ দেখিনি। এই মুহূর্তে আমরা দেখছি যে বৃষ্টির পরিমাণ কমেছে, তবে বাতাসের যে গতিবেগ সেটি অনেক বেড়েছে এবং ঢেউয়ের আশ্রয় পড়ার যে দৃশ্য সেটাও দেখছি। এবং আমরা দেখছি যে অনেক এই যে 3 নম্বর সংকেতেই যে ঢেউগুলো দেখছি, অনেক বড় বড় ঢেউ আমরা দেখছি যে আশ্রয় পড়ছে এবং পানির যে উচ্চতা সেই উচ্চতাটিও বৃদ্ধি পেয়েছে। এবং গভীর সমুদ্রে যে মাছ ধরা ট্রলারগুলো ছিল সেই ট্রলারগুলোকেও কিন্তু নিরাপদ দূরত্বে সরে আসার জন্য এরই মধ্যে কোস্টগার্ড মাইকিং করছে গভীর সমুদ্রে। এবং যারা তীরে রয়েছে তাদেরকেও এই যে সতর্ক সংকেত চলমান অবস্থায় যেন তারা মাছ ধরতে বের না হয় সে ধরনের কিন্তু নির্দেশনা দিয়েছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে একেবারে ছোট ছোট ডিঙি, নৌকা বা ট্রলার দিয়ে কিন্তু একেবারে সাগরের তীরবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে জেলেরা তাদের যে মাছ ধরার যে চেষ্টা সেই চেষ্টাটি করছে সেটিও দেখা যাচ্ছে। পাশাপাশি যদি বলি বন্দরের যে কার্যক্রম, সেই বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে, পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে এবং
যে সাগরে যে লাইটারের জাহাজগুলো দেখা যাচ্ছে, সেই লাইটারের জাহাজগুলো নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়নি, কারণ 3 নম্বর সতর্ক সংকেত থেকে 6 নম্বর সতর্ক সংকেত পর্যন্ত লাইটারের জাহাজগুলোকে আমরা এভাবেই নোঙর করে থাকা অবস্থায় দেখি সাগরের এই যে একেবারে তীরবর্তী জায়গায়, এবং মাদার ভেসেল যেগুলো বহির্নোঙরে থাকে সেগুলো নোঙর করাই থাকে। এরপরও যদি সতর্ক সংকেত ধীরে ধীরে 6-এর উপরে ওঠে এবং আরো বাড়ানো হয়, সেই সময়টিতে মাদার ভেসেলগুলোকে গভীর সমুদ্রের দিকে, মাঝ সমুদ্রের দিকে আসলে চলে যাওয়ার যে নির্দেশনা সেটি বন্দর কর্তৃপক্ষ দিয়ে দেয়, এবং লাইটার জাহাজগুলো নিরাপদ দূরত্বে নদীর ভেতরে, কর্ণফুলী নদীর ভেতরে নিয়ে রাখা হয়, এবং বন্দরের যে পণ্য ওঠানামা সেটিও এক পর্যায়ে গিয়ে বন্ধ করা। তবে সেটি এখন পর্যন্ত কিছুই হচ্ছে না, কারণ এখন পর্যন্ত বন্দরে যে নিজস্ব অ্যালার্ট জারি থাকে সেটিও কোনো জারি করা হয়নি। স্বাভাবিকভাবে পণ্য ওঠানামা চলছে, পাশাপাশি যে কার্যক্রম সেটিও আমরা দেখছি যে স্বাভাবিক রয়েছে। দেবাশিস, ধন্যবাদ আলামিন যুক্ত হবার জন্য। এবার কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবে। এহসান, সকালে তো বৃষ্টি হয়েছিল, এখন কি অবস্থা, সৈকতের অবস্থা কেমন দেখছেন? দেবাশিস, সকাল থেকে গুড়ি বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং এখন বৃষ্টি নেই, একটু রোদের দেখা মিলেছে। তবে কক্সবাজার সৈকতের এখনের যে মুহূর্তের যে অবস্থা, প্রচুর পরিমাণে পর্যটক আমরা দেখতে পাচ্ছি। একেবারে 1 ঘন্টা আগে থেকেই পর্যটকদের ভিড়টা শুরু হয়, এবং একেবারে সৈকতের পুরোটা এলাকা জুড়ে যে 3টি পয়েন্ট রয়েছে সৈকতে, সেই 3টি পয়েন্টে আমরা প্রচুর পরিমাণে পর্যটক দেখছি, এবং এখানে তারা সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছেন, আনন্দ উল্লাস করছেন। সাগরের যেহেতু সাগর উত্তাল রয়েছে নিম্নচাপের কারণে, সে কারণে কিন্তু সাগর লঘুচাপের কারণে যে সাগর 3 নম্বর সংকেত রয়েছে, সেই সংকেতের কারণে সাগর উত্তাল রয়েছে। উত্তাল থাকাতেই বিশাল বিশাল ঢেউ আমরা দেখছি, কিন্তু এর মধ্যেও কিন্তু পর্যটকরা গোসল করছেন, আনন্দ উল্লাস করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, গতকালকে যে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল, সেই শিক্ষার্থীর কক্সবাজার কলাতলি পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে, এবং তাকে কিন্তু গতকাল রাতে একেবারে সকাল পর্যন্ত তাকে যেসব পয়েন্ট থেকেই আসলে সবসময় পর্যটক বা কেউ নিখোঁজ হলে যেসব পয়েন্ট থেকে পাওয়া যায় সেখানে তাকে খোঁজ করা হয়েছিল, অবশেষে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য। আফ্রিকায় প্রথম শনাক্ত হয় এমপক্স, ছড়িয়ে পড়ল এশিয়ায়। 3 জন রোগী শনাক্তের পর দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। পরিস্থিতি মোকাবেলায় স্থলবন্দর ও বিমানবন্দরে বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। বন্দরগুলোয় আরোপ করতে বলা হয়েছে কঠোর নজরদারি। কারোর শরীরে এমপক্সের লক্ষণ দেখা দিলে দেয়া হয়েছে নমুনা সংগ্রহের নির্দেশনা। এছাড়া পেশোয়ারে একটি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। কর্তৃপক্ষ বলছে এমপক্সে আক্রান্ত 3 জনই সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তান গেছেন, তবে তাদের শরীরে এমপক্সের কোনো ধরন শনাক্ত হয়েছে তা এখনও জানা যায়নি। ফ্রান্সে এয়ার শোতে অংশ নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান, মারা গেছেন পাইলট। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চল এলাকা ল্যাভুতে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায় এয়ার শো চলাকালে হঠাৎ ভূমধ্যসাগরে পড়ে যায় ফুগে ম্যাজিস্তে জেটটি। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে পাইলটের মরদেহ, তবে এখনও জানা যায়নি দুর্ঘটনার কারণ। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। সাধারণত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় 2 আসনের এই বিমানটি। দর্শক, এই ছিল যমুনা নিউজে।